ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও টিউটোরিয়ালে। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা সম্পূর্ণরূপে আয়ত্ত করেছি। আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করব কারণসহ। তাহলে চলো দেখি। প্রথমে একটা প্রশ্ন লক্ষ্য করো। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে আমরা হিসাব খাতগুলো বের করব এবং ওগুলো শ্রেণীবিভাগ করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করব এবং তার কারণ ব্যাখ্যা করব। প্রথমে প্রশ্নটি লক্ষ্য করো। 2018 সালের মের 1 তারিখে অন্তু 70,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। অন্তু হচ্ছে তাহলে এই ব্যবসায়ের মালিক, সে ব্যবসাকে 70,000 টাকা দিল। আচ্ছা, তার মানে এখানে দুইটা হিসাবের নাম বের করতে হবে। সে দুইটা হিসাবের নাম কি? অন্তু ব্যবসাকে 70,000 টাকা দিল, ব্যবসায় কিছু নগদ টাকা আসলো। একটা হিসাবের নাম নগদান হিসাব, টাকাটা কে দিল? মালিক দিল। আরেকটা হিসাবের নাম হচ্ছে মূলধন হিসাব। তাহলে আমরা হিসাব খাতগুলো বের করে ফেললাম, নগদান হিসাব এবং মূলধন হিসাব। শুরুতে একটু বলে রাখি, ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে কোনো লেনদেনের প্রথমে ডেবিট অংশটা নির্ণয় করতে হবে, তারপর ক্রেডিট অংশটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে নগদান হিসাব আর মূলধন হিসাব। নগদান হিসাব হচ্ছে ব্যবসায়িক সম্পদ, আর সম্পদ বাড়তেছে, তাহলে নগদান হিসাব কী হবে? ডেবিট হবে। তাহলে আগে নগদের কাজটা আমরা লিখবো এখানে, নগদান হিসাব। নগদান হিসাব কোন প্রকারের হিসাব? হিসাবের শ্রেণী বিভাগে সম্পদ। তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে নগদান হিসাবে আমরা কি করব? ডেবিট করব। আমি সংক্ষেপে লিখছি, কারণটা কি লিখব? সম্পদ বৃদ্ধি। তোমরা পূর্ণাঙ্গভাবে লিখবে সম্পদ বৃদ্ধি। টাকার ফিগারটা লিখে দাও 70,000 টাকা। আচ্ছা, এই তো গেল নগদান। এরপরে এই টাকাটা কে দিয়েছে? মালিক দিয়েছে। মালিক ব্যবসাকে যা দেয় তাকে কি বলে? মূলধন হিসাব। তাহলে আরেকটা হিসাবের নাম বের করে ফেললাম, মূলধন হিসাব। এখন তোমাকে বলতে হবে মূলধন হিসাব কোন প্রকারের হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব। এখন ব্যবসায়ী মূলধন দেওয়ার কারণে ব্যবসায়ীর উপরে মালিকের অধিকার অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তোমরা জানো কি হয়? ক্রেডিট হয়। এখানে কি লিখবো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আমি শুধু বৃদ্ধি লিখতে বোঝাচ্ছি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তোমরা পূর্ণাঙ্গ লিখবে। এখানেও টাকার ফিগার সমান। আমরা দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য জেনেছিলাম, ডেবিটে যত হবে ক্রেডিটও তত হবে। তাহলে সেজন্য ডেবিটে 70, ক্রেডিটও 70,000। এরপরে 2 নম্বর লেনদেনটা লক্ষ্য করো। 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে ব্যবসার জন্য কিছু পণ্য কিনছি, কিছু টাকা খরচ হয়েছে। আর কি কারণে খরচ হয়েছে? ক্রয়ের কারণে খরচ হয়েছে। তাহলে একটা হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব। এর জন্য কিছু টাকা দিয়ে দিলাম, নগদ টাকা চলে গেল। তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। দুটা হিসাবের নাম বের করে ফেললাম, ক্রয় হিসাব আর নগদান হিসাব। ক্রয় কোন প্রকার হিসাব? ব্যয় হিসাব। এর কারণে ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে, কারণ আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে ক্রয় কোন প্রকারের হিসাব? ব্যয় হিসাব। আর এর কারণে ব্যয় কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে এখানে লিখবো ব্যয় বৃদ্ধি। আমি আবারও বলছি, আমি সংক্ষেপে লিখছি, তোমরা পূর্ণাঙ্গ লিখবা ব্যয় বৃদ্ধি। আমি এখানে দেখিয়ে দিয়েছি ব্যয় হিসাব, তার মানে এটা বৃদ্ধি বলতে ব্যয়কে বৃদ্ধি বোঝাচ্ছে। টাকার ফিগার হবে 20,000। এরপরে এই পণ্যটা কিনতে নগদ টাকা চলে গেছে, তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। তাহলে দুটা হিসাব আমরা বের করে ফেললাম। নগদান হিসাব হচ্ছে আমাদের জন্য সম্পদ, আর ব্যবসায়ী সম্পদ এখন কমে যাচ্ছে। আর সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে কারণে লিখব কি? সম্পদ হ্রাস, টাকা সমান। এরপরে দেখো 5 তারিখ ধারে পণ্য বিক্রয় করেছি। আগে এটার একটু ব্যাখ্যাটা বুঝি আমরা। ধারে পণ্য বিক্রয় করার ফলে কি হলো? আমরা কাস্টমারের কাছ থেকে টাকা পাবো। কিসের কারণে পাবো? বিক্রয়ের কারণে পাবো। আচ্ছা, তাহলে এখানে দুইটা হিসাব বের করতে হবে। একটা হচ্ছে বিক্রয় হিসাব, কারণ বিক্রয় করেছে, আমার আয় হয়েছে। টাকা পাই আর না পাই, এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের রুলস। যখনই আয় হয়ে যাবে তখনই লিখে ফেলতে হবে। টাকা পাওয়া মানে শুধু আয় না, টাকা না পেলেও আয় হয়। এখানে ধারে পণ্য বিক্রি, টাকা তো আমি পাবো, এখনও পাইনি, পাবো। যেহেতু পাবো, আরেকটা হিসাবের নাম হচ্ছে যে প্রাপ্য হিসাব। ধারে বিক্রয়ের কারণে যার থেকে আমরা টাকা পাবো তাকে বলতে হবে প্রাপ্য হিসাব। তাহলে দুটো হিসাব বের করলাম, একটা হচ্ছে প্রাপ্য হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব।
এবার প্রাপ্য হিসাব আমার কোন প্রকার হিসাব? সম্পদ। বিক্রয় কোন প্রকার হিসাব? আয় হিসাব। প্রাপ্য হিসাব সম্পদ এখানে বাড়ছে, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে আমরা এখানে সহজেই করে ফেলতে পারতেছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের সম্পদ হিসাব, আর আমাদের এখানে সম্পদ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সম্পদ যদি বৃদ্ধি পায় আমরা জানি ডেবিট, এখানে কারণে লিখবো সম্পদ বৃদ্ধি, টাকার ফিগার লিখবে তোমরা। তারপরে দেখো আরেকটা হিসাব কি পেয়েছিলাম? পণ্য বিক্রয় করেছি, তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব আমার জন্য হচ্ছে আয় হিসাব, আর বিক্রয়ের কারণে আয় বৃদ্ধি পাচ্ছে, আর আয় বৃদ্ধি পেলে তোমরা তো জানো ক্রেডিট হয়, এখানে লিখবো আয় বৃদ্ধি। এরপরে দেখি 6 তারিখ, নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করাতে আমাদের কাছে কিছু নগদ টাকা আসলো এবং বিক্রয় বাবদ আয় হলো। দুটা হিসাব হচ্ছে নগদান হিসাব আর বিক্রয় হিসাব। নগদান তাহলে কোন প্রকার হিসাব, বিক্রয় কোন প্রকার হিসাব, সেগুলো আমরা বের করে ফেলবো এখন। নগদান হচ্ছে হিসাবের প্রকারভেদে হয় সম্পদ, বিক্রয় আয়। সম্পদ এখানে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়, তাহলে এখানে কারণে লিখবো সম্পদ বৃদ্ধি। বিক্রয় হচ্ছে আয় হিসাব, বিক্রয়ের কারণে আয় বৃদ্ধি পাচ্ছে, আর আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়, এখানে লিখবো আয় বৃদ্ধি। এরপরে দেখো তো ব্যাংকে কিছু টাকা জমা দেওয়া হলো 10,000 টাকা, তাহলে ব্যাংকে টাকা জমা দিচ্ছি আমাদের ব্যাংক হিসেবে, এটা ব্যবসায়ের ব্যাংক হিসেবে টাকা জমা হচ্ছে, তাহলে ব্যবসায়ের ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে। আর ব্যাংক হিসাব আমি তোমাদের বলেছিলাম ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ হিসাব, ব্যাংকে যদি টাকা বাড়ে বা কমে তাহলে ব্যাংক হিসাবে লিখতে হবে, আর ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ হিসাব। তাহলে এখানে একটা হিসাবের নাম হবে ব্যাংক হিসাব। আমাদের ব্যাংক সম্পদ তাহলে এখন বাড়তেছে, ব্যাংকে আমরা কি জমা দিলাম? নগদ টাকা জমা দিলাম, তাহলে আরেকটা হিসাব হচ্ছে নগদান হিসাব, আমাদের নগদ টাকা কমে যাবে। তাহলে আমরা এখন দুইটা হিসাব বের করলাম, এবার হিসাবের প্রকারভেদ করব। ব্যাংক হিসাব সম্পদ, আর আমাদের ব্যাংকে সম্পদ এখন বাড়ছে কারণ টাকাটা ব্যাংকে জমা হচ্ছে, ব্যাংকের টাকা বেড়ে যাচ্ছে, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে ব্যাংক হিসাব সেজন্য ডেবিট, এখানে কারণে লিখবো সম্পদ বৃদ্ধি। নগদ টাকা না ব্যাংকে চলে গেল, তাহলে ব্যবসায়ীর নগদ টাকা কমে গেল, নগদান সম্পদ হিসাব। আর নগদ সম্পদ যদি কমে যায় তখন আমরা ক্রেডিট করতে হবে, সম্পদ হ্রাস পেলে আমরা জানি ক্রেডিট, এখানে কারণে লিখবো সম্পদ হ্রাস। এরপরে দেখো ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল, এই দেখো এখানে ধারে যে পণ্য বিক্রয় করেছিলাম তার মানে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব থেকে আমরা টাকা পেয়ে যাচ্ছি, তাহলে প্রাপ্য হিসাবের উপর আর দাবি করতে পারবো সে যদি টাকা দিয়ে দেয়? না, তাহলে প্রাপ্য হিসাব কী হবে? আমাদের কমে যাবে, আর আমাদের কাছে কিছু নগদ টাকা আসবে। তাহলে দুটো হিসাবের নাম আমরা একটু বের করে ফেলি। হ্যাঁ, কিছু নগদ টাকা আসতেছে, প্রাপ্য হিসাব আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, মানে যার কাছ থেকে টাকা পেতাম বিক্রয়ের কারণে সে এখন আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের কাছে নগদ টাকা আসলো। একটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। আর কার কাছ থেকে টাকাটা পেলাম? প্রাপ্য হিসাব থেকে। প্রাপ্য হিসাব থেকে যেহেতু টাকা পেয়ে যাচ্ছি, প্রাপ্য হিসাব কমে যাবে না, তার মানে সম্পদ কমে যাবে, এখানে আরেকটা হিসাবের নাম হচ্ছে প্রাপ্য হিসাব। এবার নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব। সম্পদ কি হচ্ছে? সম্পদ আমাদের এখন নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ডেবিট হবে, এখানে আমরা বলবো সম্পদ বৃদ্ধি। আচ্ছা, প্রাপ্য হিসাবও কোন প্রকারের হিসাব? সম্পদ হিসাব। আর প্রাপ্য হিসাব সম্পদটা কমে যাবে কারণ প্রাপ্য হিসাব টাকা দিয়ে দিচ্ছে, তার মানে সম্পদ হিসাব এবং সম্পদ কমে যাবে, আর সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়, এখানে লিখবো সম্পদ হ্রাস। এরপরে দেখো ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করার ফলে কি হচ্ছে? আমাদের একটা টাকা খরচ হবে, কেন? আচ্ছা, টাকা দিচ্ছি না, তারপরে এটাকে ব্যয় হিসেবে দেখাতে হবে কিন্তু ক্রয় হিসাব, কারণ আমরা বলেছিলাম যখনই পণ্য ক্রয় করব তখনই আমাদের খরচ হচ্ছে। ক্রয় হিসাব একটা হিসাবের নাম, আর ধারে করাতে কেউ আমাদের কাছ থেকে টাকা পাবে, তাহলে ধারে পণ্য ক্রয়ের কারণে কেউ যখন আমাদের কাছ থেকে টাকা পায় তখন তাকে বলবো প্রদেয় হিসাব। দুটা হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব। ক্রয় হিসাব।
আর একটার নাম হচ্ছে প্রদেয় হিসাব। এখন প্রশ্ন হচ্ছে ক্রয় হিসাব কোন প্রকারের হিসাব? ব্যয় হিসাব। আমরা হিসাবের শ্রেণীবিভাগে শিখেছিলাম ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। এখন আমাদের ব্যয় বৃদ্ধি পেল, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, কারণে লিখব ব্যয় বৃদ্ধি। প্রদেয় হিসাব, তার মানে কেউ আমাদের থেকে টাকা পাবে, যখন কেউ আমাদের থেকে টাকা পায় তখন আমাদের দায়, তাহলে প্রদেয় হিসাব হচ্ছে দায় হিসাব। আর এর কারণে আমাদের দায় বেড়ে গেল, দায় যদি বাড়ে তখন আমরা জানি ক্রেডিট হয়, তাহলে এখানে দায় হিসাব মানে প্রদেয় হিসাব ক্রেডিট হবে, কারণ লিখব দায় বৃদ্ধি। আমরা মে 11 তারিখ পর্যন্ত শেষ করলাম। মে 15 তারিখে এবার একটা লেনদেন আছে, দেখো ঘড়ি ক্রয় করা হলো, প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য একটা ঘড়ি কেনা হলো। তো এখানে ক্রয় লেখা যাবে না, কেন? কারণ এটা পণ্য না, এটা হচ্ছে ঘড়ি ব্যবহারের জন্য। যদি পণ্য কিনতাম তখন ক্রয় লিখত। আচ্ছা, এখন তাহলে কোন হিসাবে লিখতে হবে? আমরা হিসাবের নাম এই পর্বগুলোতে দেখেছি, ঘড়ি, স্টেপলার, ক্যালকুলেটর, এগুলো যখন কেনা হবে তখন আমরা বলেছিলাম অফিস সাপ্লাইজ, আর ঘড়িটাকে বলতে হবে অফিস সাপ্লাইজ। আর অফিস সাপ্লাইজ আমাদের জন্য সম্পদ, আর এটার জন্য কিছু নগদ টাকা চলে গেল। তাহলে দুইটা হিসাবের নাম, একটা হচ্ছে অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। অফিস সাপ্লাইজ আমাদের সম্পদ, ঘড়িটা ব্যবসায়ের জন্য একটা সম্পদ। তো অফিস সাপ্লাই সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে আমরা কি করব? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, কারণে লিখব সম্পদ বৃদ্ধি। অন্যদিকে নগদ টাকা চলে গেল, তার মানে নগদ হচ্ছে তাও সম্পদ, আর নগদ সম্পদ কি হচ্ছে? কমে যাচ্ছে। সম্পদ যদি কমে যায়, হ্রাস পায়, তাহলে নিয়ম কি? ক্রেডিট করা। তাহলে সম্পদ হ্রাস, এখানে লিখব সম্পদ হ্রাস। এরপরে দেখো কাগজ কলম ক্রয় করলো ব্যবসায়ের জন্য। বুঝতে হবে এখানে কাগজ কলম দিয়ে ব্যবসায়ের কাজে হিসাব নিকাশ করবে, বিক্রয়ের জন্য নয়। যদি বিক্রয়ের জন্য হতো তখন পণ্য হিসেবে ক্রয় লিখতে হবে। এখন কাগজ কলম ক্রয় করা হলো, তার মানে এটাকে লিখতে হবে খাতা, কলম, কাগজ, পেন্সিল। যে লাইব্রেরির সামগ্রী যদি কেনা হয় তখন আমরা তাকে বলতে বলেছি মণিহারি হিসাবে লিখতে হবে। আর এখানে কিছু টাকা খরচ হচ্ছে মণিহারি ক্রয় করার কারণে, তাহলে একটা হিসাবের নাম হচ্ছে মণিহারি হিসাব। আরেকটা হিসাবের নাম নগদান হিসাব। মণিহারি হচ্ছে কোন প্রকারের হিসাব? ব্যয় হিসাব। এখানে মণিহারি কেনার ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্যয় বৃদ্ধি পেলে আমরা রোজ জানি ডেবিট, কারণে লিখব ব্যয় বৃদ্ধি। এভাবে লিখবা, পুরোটা লিখতে হবে ব্যয় বৃদ্ধি। নগদান হচ্ছে সম্পদ হিসাব। আর এই মণিহারি ক্রয় করার কারণে আমাদের কাছ থেকে কিছু নগদ টাকা চলে গেল, তার মানে নগদ সম্পদ কমে গেল। আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমরা জানি কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে এখানে কি লিখবা? সম্পদ হ্রাস। কারণটা তোমরা এভাবে লিখবা, আমি সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বৃদ্ধি আর হ্রাস মেনশন করেছি শুধু। কমিশন পাওয়া গেল, তার মানে কিছু টাকা আসতেছে। কেন আসতেছে? কমিশন বাবদ। তার মানে আমরা কমিশন পাচ্ছি, প্রাপ্ত কমিশন। আমরা বলেছিলাম প্রাপ্ত হলেই বুঝবে এটা তোমার আয় হিসাব। তাহলে দুইটা হিসাবের নাম হচ্ছে, একটা হচ্ছে নগদান হিসাব, নগদ টাকা আসতেছে, আরেকটা হিসাবের নাম হচ্ছে প্রাপ্ত কমিশন। তো কমিশন পাওয়াতে তোমার একটা ইনকাম হলো না এক্সট্রা। তাহলে নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এখানে লিখবা সম্পদ বৃদ্ধি। প্রাপ্ত কমিশন হচ্ছে কমিশন পাওয়াতে তোমার ইনকাম বেড়ে গেল, তার মানে আয় বৃদ্ধি পেল, এখানে একটা কমিশন প্রাপ্তির জন্য আমরা লিখব আয় হিসাব। আর আয় বাড়লে কি হয়? আমরা রোলস জানি, আয় বাড়লে ক্রেডিট, তাহলে সেজন্য লিখব ক্রেডিট। কেন? আয় বৃদ্ধি পেল। আচ্ছা, এরপরে দেখো ব্যাংক থেকে উত্তোলন কত টাকা? 5,000 টাকা। এখানে একটা
টিপস শুনে রাখো, এই উত্তোলন মানে মালিকের প্রয়োজনে না, এটা বুঝতে হবে ব্যবসায়ের প্রয়োজনে নিচ্ছে। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে হলে অবশ্যই এখানে লেখা থাকতে হবে। তার মানে এখানে বুঝতে হবে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে, তার মানে ব্যবসায়ী কিছু নগদ টাকা আসতেছে, আবার ব্যবসায়ের ব্যাংক হিসাবের টাকা কমে যাচ্ছে, দুইটা হিসাবের নাম। তাহলে নগদান হিসাব, আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব। তাহলে আমরা দুইটা হিসাব লিখে ফেললাম। এবার বের করতে হবে হিসাবের প্রকারভেদ। নগদান হিসাব সম্পদ, আর ব্যবসায়ের এখন নগদ সম্পদ বেড়ে গেল, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, সেই জন্য নগদান হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব হচ্ছে তাও সম্পদ হিসাব। এখন আমাদের সম্পদ কি হচ্ছে, ব্যাংক সম্পদ কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে এখানে আমরা কি লিখব, কারণে সম্পদ হ্রাস। এরপরে দেখো দোকান ভাড়া প্রদান করা হলো, ভাড়া দিচ্ছি, তাহলে কিছু টাকা খরচ হয়ে যাচ্ছে এবং কিছু টাকা চলে যাবে, তার মানে নগদান হিসাব। আচ্ছা, দোকান ভাড়া প্রদান, এটাকে যদি আমরা বলি, যদি চেকে লিখি, দোকান ভাড়া প্রদান করা হলো 2000 টাকা, কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে দেওয়া হলো। তাহলে কি হচ্ছে, ভাড়া বাবদ খরচ হচ্ছে, একটা হিসাবের নাম হচ্ছে ভাড়া হিসাব। আর চেক দেওয়াতে টাকাটা কোথায় থেকে চলে যাবে, ব্যাংক থেকে আমাদের কমে যাবে। তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে ব্যাংক হিসাব। দুইটা হিসাবের নাম বের করলাম আমরা, ভাড়া হিসাব, ব্যাংক হিসাব। এখন তোমাকে বের করতে হবে এগুলো শ্রেণী বিভাগ। ভাড়া কোন প্রকারের হিসাব, ভাড়া দেওয়ার কারণে খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, তাহলে ভাড়া হচ্ছে ব্যয় হিসাব। আর এর কারণে আমাদের ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, ব্যয় বাড়লে ডেবিট হয়, তাহলে সেই জন্য ভাড়া হিসাব ডেবিট হবে, কারণে লিখবা ব্যয় বৃদ্ধি। এরপরে দেখো ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে না, ব্যাংকের টাকা কমে যাবে। ব্যাংক হচ্ছে আমাদের সম্পদ, আর সম্পদ যখন হ্রাস পাবে তখন কি করতে হবে, ক্রেডিট। তাহলে এখানে কি লিখবা, সম্পদ হ্রাস। পণ্য ফেরত দেওয়া হলো, এটা দিয়ে কি বোঝা যাবে, আমরা যে কোনো পণ্য কিনেছিলাম সে পণ্যটা ফেরত দেওয়া হলো। এখানে আমরা খেয়াল করি 11 তারিখে আমরা একটা ধারে পণ্য কিনেছিলাম, তাহলে এখন বুঝতে পারি আমরা ওই ধারে ক্রয়কৃত পণ্যটাই ফেরত দেওয়া হচ্ছে, এটা মনে করে আমরা করতেছি। কিছু বলা না থাকলে পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে বুঝতে হবে ধারে ক্রয়কৃত পণ্যটাই ফেরত দেওয়া হয়। এগুলো হচ্ছে রুলস, অ্যাকাউন্টিংয়ের রুলস। সেই রুলসগুলো, জাবেদার নিয়মগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস করব। আচ্ছা, এখন আপাতত একটু খেয়াল করো, এটা যখন তুমি ধারে কিনেছিলা তোমার প্রদেয় হিসাব বেড়ে গিয়েছিল, এখন তুমি পণ্যটা ফেরত দিয়ে দিবা, তাহলে সে কি আর টাকা পাবে, টাকা পাবে না, তার মানে প্রদেয় হিসাব কমে যাবে। একটা হিসাবের নাম পেলাম প্রদেয় হিসাব। আর ক্রয় করাতে তোমার ব্যয় বৃদ্ধি পেয়েছিল, এখন যেহেতু ক্রয়কৃত মালটা তুমি ফেরত দিয়ে দিচ্ছ, তার মানে ক্রয় ফেরত হিসাবে লিখতে হবে। আরেকটা হিসাবের নাম ক্রয় ফেরত হিসাব, আর ক্রয় ফেরতের কারণে তোমার ব্যয় হ্রাস পাবে। তাহলে দুটা হিসাব আমরা বের করলাম। প্রথম হিসাবটা হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, আগে ডেবিটটা করতে হবে তারপর ক্রেডিটটা। আরেকটা হিসাবের নাম হচ্ছে ক্রয় ফেরত হিসাব। তার মানে লেখার আগে তোমাকে চিন্তা করতে হবে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। প্রদেয় হিসাব হচ্ছে দায় হিসাব, আর এর কারণে এখন কি হচ্ছে, পণ্য ফেরত দেওয়ার কারণে তুমি ওকে আর টাকা দেবা না, যে তোমার কাছে টাকা পেতো, তার মানে তোমার দায় কমে যাবে। প্রদেয় হিসাব হচ্ছে দায় হিসাব, আর এর কারণে দায় হ্রাস পাবে, আর দায় হ্রাস পেলে রোজ হচ্ছে দায়কে ডেবিট করতে হবে, কারণে লিখবা দায় হ্রাস। এরপরে দেখো ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত কোন প্রকার হিসাব, হিসাবের প্রকারভেদে আমরা শিখেছিলাম ক্রয় ফেরত হচ্ছে ব্যয় হিসাব, আর এর কারণে ব্যয় কমে যাবে তোমার, আর ব্যয় যদি কমে তাহলে হয় ক্রেডিট, এখানে লিখবা ব্যয় হ্রাস। তো ভিউয়ার্স, আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে কীভাবে লেনদেন থেকে হিসাবের খাতার লিপিবদ্ধকরণ করতে হবে এই সংক্রান্ত জ্ঞান অর্জনের চেষ্টা করলাম। আজকের মতো এখানে শেষ করব, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।